স্থায়ী কমিটির সদস্য আজকের বাঙালির বিখ্যাত আমাদের জেনারেল জাহিদ হোসেন, তিনি যে সম্মিলিত পেশাজীবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সেই পেশাজীবী আন্দোলনের রুহুল আমিন গাজী ভাই এবং জাহিদ ভাই ছিলেন একেবারেই হরিহর আত্মা। আমি জাহিদ ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে রুহুল আমিন গাজী ভাই, আমার খুবই কষ্ট লাগছে এই মানুষটির সাথে গত প্রায় 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে এই প্রেস ক্লাব চত্বরে যে মানুষগুলো আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন, অনেকেই ছেড়ে চলে গেছেন। সর্বশেষ রুহুল আমিন গাজী ভাই ওনাকে নিয়ে গেছেন। আল্লাহ ওনাকে সকল ওনার ভুল ত্রুটি মাফ করে নসিব করুন। ওনার পরিবার যে ক্ষতি হয়েছে সে কষ্ট সহ্য করার তৌফিক দিন। ওনার সহকর্মীরা এবং এই প্রেস ক্লাব অঙ্গন যে শূন্যতায় আছে সেটি ওনারা যারা রয়ে গেলেন তাদের দায়িত্ব হচ্ছে গাজী ভাইয়ের অসমাপ্ত কাজ, গাজী ভাইয়ের যে নেতৃত্ব, অর্থাৎ মানুষ কত নির্ভীক হতে পারে। তাহলে একটি ঘটনা বলবো, তৎকালীন স্বৈরাচার 2013 20 অক্টোবর, সেই দিনটির কথা আপনাদের মনে রাখার কথা। একদিক দিয়ে পুলিশ বলছে কোন সমাবেশ হবে না, আর গাজী ভাই টেলিভিশনে একা একা বলে যাচ্ছে সমাবেশ হবে। তখন সেই চীন বাংলা সম্মেলন কেন্দ্রে কয়েক মিনিটের মধ্যে পেশাজীবীদের উপস্থিতি, জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানে প্রধান অতিথি ছিলেন। গাজী ভাই একাই ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের। আমাদের আহ্বায়ক মাহমুদুর রহমান সাহেব 5.5 বছর জেলে খেটেছেন। ওনারা বর্তমানে রুহুল আমিন গাজী ভাই পেশাজীবী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, উনি যে নির্ভীকতার পরিচয় দিয়েছেন। সর্বশেষ এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের লাস্ট দিন 4 তারিখে আমাদের সমাবেশ ছিল প্রেস ক্লাবের সামনে। চতুর্দিক থেকে বিজিবি এবং পুলিশ মুহুর্মুহু গুলি করে পেশাজীবীদের সমাবেশকে ছিন্ন বিচ্ছিন্ন করতে দিল। খেয়াল থাকার কথা আপনাদের। সেখানেও এই সাংবাদিকরা এই গাজী ভাইয়ের নেতৃত্বে সেখানে কিন্তু পেশাজীবীরা সব উপস্থিত ছিল। আমি যেটি বলতে চাই, এটা মুক্তিযোদ্ধা মানুষ এবং ওনার যে নির্ভীকতা, সাহসিকতা, সত্য প্রকাশে একনিষ্ঠ, এটির জন্য জাতি সারা জীবন তাকে মনে রাখবে। আর পেশাজীবী আন্দোলনে এমন ক্ষতি হয়েছে যে সত্য কথা স্পষ্টভাবে বলতে পারে এরকম লোকের সংখ্যা কমে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, যাতে আমরা যারা রয়ে গেলাম তারা যাতে তার আদর্শ অনুকরণ করতে পারি। আল্লাহ আমাকে বেশ নসিব করুন। শুধু বললাম, আজকে জানাজার অংশ নেওয়ার জন্য এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম। তাকে দুটি কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মরহুম রুহুল আমিন গাজী বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনের খুবই পরিচিত এবং খুবই সংগ্রামী একজন নাম ছিলেন এবং গণতন্ত্রের জন্য লড়াইয়ে সাংবাদিকতার পক্ষের লড়াইয়ে রুহুল আমিন গাজী একজন প্রতীক হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং তার পরিবার এবং তার সতীর্থদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা যখন নতুনভাবে বাংলাদেশকে গঠন করার চেষ্টা করছি, সকল দলমত কাঁধে কাঁধ মিলে আমরা একসাথে কাজ করছি। এই সময়টা হয়তো রুহুল আমিন গাজী ওনার পরামর্শ আমাদের খুবই জরুরি ছিল। আমাদের সাংবাদিকতাকে গণমাধ্যমকে যখন আমরা নতুনভাবে পুনর্গঠনের কথা ভাবছি, কিন্তু দুঃখের বিষয় সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হলাম। কিন্তু আমরা আশা করব যে এই যে কারা নির্যাতিত
সাংবাদিক রুহুল আমিন গাজী, যিনি গণতন্ত্রের জন্য, মুক্ত গণমাধ্যমের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গিয়েছেন। তার সেই পথকে আমরা সকলেই অনুসরণ করব এবং রুহুল আমিন গাজী যার জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব এবং এই বাংলাদেশকে আমরা সম্পূর্ণরূপে ফ্যাসিবাদমুক্ত করব, গণমাধ্যমকে ফ্যাসিবাদমুক্ত করব। ধন্যবাদ। রুহুল আমিন গাজী সাহেবের পরিবারের পক্ষ থেকে তার কনিষ্ঠ পুত্র, একমাত্র পুত্র আবরার আনন্দকে প্রতিবাদ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি উপস্থিত প্রত্যেককে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আজকে আমার জীবনের সবচেয়ে ভালো, সবচেয়ে ঘনিষ্ঠ এবং আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু আমার বাবা তো বটে, আমার তার চেয়েও বলতে আমার বন্ধু ছিলেন। দীর্ঘদিন তিনি পড়াশোনা করেছেন, তিনি আমার পরিবারের সাথে সময় কম, রাস্তা করুন আপনাদের সাথে সময় বেশি কাটিয়েছেন। তিনি আপনাদের মাঝে থাকতে ভালোবাসেন। আমাদের তাদের কোনো আপত্তি ছিল না, আমার বাবা আমাদের চেয়ে আপনাদের সাথে সময় বেশি কাটাতেন। তিনি সবসময় চেষ্টা করতেন সত্য কথা বলতেন, আমার তো তাই শিখতেছি। এবং আমার কাছ থেকে তিনি একটাই দাবি করতেন যে আমি যেন দেশে থাকি, দেশ থেকে চলে না যাই এবং দেশের দেশের মানুষ। আজকে আমি আপনাদের এখানে দাবি থাকতে দেখে আমার খুব খারাপ লাগছে, আমার কারণ কষ্ট হচ্ছে, কিন্তু আমি আমার বাবাকে যে অবস্থায় দেখেছি গতকাল, আমি দোয়া করে যেন আল্লাহ কোন সন্তানকে তারা আমাকে এত কষ্ট করতে না দেখতে হয়। এবং আমি সেই সাথে বেশি লম্বা করবো না, আমি বলবো যে একসাথে চলতে গেলে আমাদের বন্ধুদের মধ্যেও মাঝে মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়, অনেক ধরনের মনোমালিন্য থাকে। আমি চাইবো আপনারা প্রত্যেকে আজকে আমার এই বিদায় বেলায় প্রত্যেকে, আমি আমার পক্ষ থেকে প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি, আপনারা প্রত্যেকে ওনাকে ক্ষমা করে দিন। এবং আমি আশা করবো কেউ আমার প্রতি কোনো মনোক্ষুণ্ণতা বা বিষণ্ণতা মনোমুগ্ধতা রাখবেন না। আজকে আমার বাবাকে আমি এখন আরো সামনে দেখছি, সামনে থেকেও নেই, আর কোনোদিন আমার বাবা আমাকে ডাকবে না, দুটোর কাছে চলে যেত না। এই কষ্ট আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনাদের সাথে কিন্তু আমি চাইবো আপনারা আমার বাবাকে ক্ষমা করে দেবেন এবং আমার বাবার রোগের জন্য আপনারা মাফেরাত কামনা করবেন। আপনারা প্রত্যেকে দোয়া করবেন যে আমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের সবচেয়ে উঁচু মুকাম দান করে, জান্নাতের ফেরদাউস নসিব করে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। এখন সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আইয়ুব ভাই, যারা বাইরে যারা যারা শহীদ হয়েছেন, জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, জামায়াতের আমির এবং মাওলানা শফিকুর রহমান, মহাসচিব গোলাম সারোয়ার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহাদাত মাহমুদ, কামালউদ্দিন সরোজ সহ জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত সবাইকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নেতা রুহুল আমিন গাজীকে আজকে বিদায় দেওয়ার জন্য, তাকে
শেষ বিদায় জানানোর জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেই